মোবাইল ব্যাংকিং ক্যাশ আউট চার্জ এক অঙ্কে নামিয়ে আনার দাবি মুঠোফোন গ্রাহকদের, অর্থে নিরাপত্তা জোরদারের তাগিদ। ব্যাংকের অনাগ্রহে প্রণোদনার অর্থ না পাওয়ার অভিযোগ নারী উদ্যোক্তাদের, ঋণের শর্ত শিথিল করার পরামর্শ বিশ্লেষকদের। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে, ডিএসইতে সূচকের পতনেও বাজার মূলধন বেড়েছে 450 কোটি টাকা। ভ্যাট পরিশোধ প্রক্রিয়া সহজ করার দাবি ব্যবসায়ীদের, আদায়ে স্বচ্ছতা আনতে কাজ চলছে বলছে এনবিআর। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত সুমা। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত সংবাদ। মোবাইল ব্যাংকিং এ ক্যাশ আউট চার্জ এক অঙ্কে নামিয়ে আনা এবং সেন্ট মানি চার্জ বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সকালে রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় এ দাবি জানান সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ। তিনি বলেন, গ্রাহক স্বার্থে মোবাইল ব্যাংকিং এ আন্তঃলেনদেন চার্জ মুক্ত রাখতে হবে এবং মোবাইল ফোন অপারেটরদের মতো মোবাইল ব্যাংকিং এ এসএমপি বাস্তবায়ন করতে হবে। মোবাইল ব্যাংকিং ব্যবহারে ভ্যাট 15% থেকে নামিয়ে 5% করার দাবি জানায় সংগঠনটি। লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয় সভায়। ক্যাশ আউট চার্জ সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনতে হবে এবং সেন্ড মানি চার্জ বাতিল করতে হবে। আন্তঃ লেনদেন চার্জ মুক্ত রাখতে হবে। লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের পূর্ণ নিশ্চয়তা দিতে হবে, নিরাপত্তা দিতে হবে। ধন্যবাদ সকলকে। অর্থের অভাবে ঘুরে দাঁড়াতে পারছেন না করোনায় ক্ষতিগ্রস্ত অনেক নারী উদ্যোক্তা। ব্যাংকগুলো সরকার ঘোষিত প্রণোদনার অর্থ নারীদের দিতে নারাজ বলছে নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েন্ড। প্রণোদনার অর্থ বিতরণ না হলে অভিযোগের ভিত্তিতে ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে নারী উদ্যোক্তাদের প্রণোদনার অর্থ দ্রুত বিতরণের পরামর্শ বিশ্লেষকদের। 2004 সালে সোফা ও বাঁশের অন্যান্য আসবাবপত্র বানানোর কাজ শুরু করেন আনোয়ারা। স্বামীর অসুস্থতার পর স্বল্প পুঁজি নিয়েই সংসারের হাল ধরেন শক্ত হাতে, কিন্তু করোনা সংকটে বন্ধ রাখতে হয়েছে তার ব্যবসা। আনোয়ারার মতো অবস্থা তৌফিকুন্নেসা লাকির। বুটিক ও পার্লারের আয় দিয়ে সংসার চালাতেন তিনি। এখন করোনায় বন্ধ সব কাজ। ব্যবসা আবার চালু করতে হিমশিম খাচ্ছেন এই দুই নারী উদ্যোক্তা। প্রণোদনার জন্য ব্যাংকের কড়া নাড়লেও পাননি কোনো সাড়া। আমার সব বন্ধ হয়ে গেছে, কারণ একটাই যে আমার কাছে এখন আর কোনো টাকা নাই। সহযোগিতা যদি ব্যাংক যদি আমাদেরকে করতো তাহলে আমরা ইতিমধ্যে ব্যাংক থেকে আমরা কিছুটা নিয়ে আমাদের ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যেতে পারতাম। ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের সংগঠন ওয়েন জানায়, ব্যাংকগুলো নানা অজুহাতে নারী উদ্যোক্তাদের ঋণ দেয় না। দেশের 78 লাখ নারী উদ্যোক্তাদের মধ্যে সেপ্টেম্বর পর্যন্ত 178 জন পেয়েছেন প্রণোদনার অর্থ। তারা বলছে যে আজকে এটা কালকে সেটা, এবং তারা বারবার জোর দিচ্ছেন তাদের যে হেড অফিস, প্রত্যেকটা ব্যাংকের যে হেড অফিস থাকে সেখান থেকে কোনো নির্দেশনা নেই প্রণোদনা দেওয়ার জন্য নারী উদ্যোক্তাদের। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে নারী উদ্যোক্তাদের জন্য প্রণোদনা হিসেবে 1000 কোটি টাকা বরাদ্দ হয়েছে। কোনো ব্যাংক এই ঋণ দিতে অস্বীকৃতি জানালে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু আমাদের একটা সার্কুলার করা আছে, এই সার্কুলার আওতায় যদি তারা এইরকম কোনো নির্দেশনা থাকে এবং তারা যদি এটা না দিয়ে থাকে, তাহলে যদি আমাদের কাছে জানানো হয় তাহলে অবশ্যই আমরা এটা প্রমাণ সাপেক্ষে আমরা এটা ওই ব্যাংকের এগেইনস্টে আমরা দেখব। বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থ ব্যবস্থায় নারী উদ্যোক্তারা অবহেলিত, যা চিন্তার বিষয়। অর্থনীতি আরও গতিশীল করতে নারী উদ্যোক্তাদের অবস্থান শক্তিশালী করার বিকল্প নেই। প্রণোদনার অর্থ দ্রুত বিতরণের পাশাপাশি নারী উদ্যোক্তাদের জন্য ঋণের শর্ত শিথিল করার পরামর্শ তাদের। নারী উদ্যোক্তাদের অবস্থা আরো বেশি অবহেলিত অবস্থায় আছে। এই দিকটা, এই বিষয়টি আসলে একটা চিন্তার ব্যাপার, কারণ আমাদের টেকসই উন্নয়নের জন্য নারী উদ্যোক্তাদের যে অবস্থান সেটাকে শক্তিশালী করা দরকার। গত এপ্রিলে করোনার আর্থিক ক্ষতি কাটাতে ৭২,৭৫০ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ২০,০০০ কোটি টাকা দেওয়া হয়, যার ৫% বরাদ্দ নারী উদ্যোক্তাদের জন্য। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছেন উইমেন এন্টারপ্রেনার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ওয়েন্ড এর সভাপতি নাদিয়া বিনতে আমিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদে। প্রথমেই আমরা আপনার কাছে যেটা জানতে চাইবো যে আমরা দেখছিলাম নারী উদ্যোক্তাদের ঋণ না পাওয়ার ক্ষেত্রে আসলে প্রধান কারণটা কি, এবং তারা প্রায়ই যে অবহেলিত হয়ে থাকছে, ঋণ পাচ্ছে না, ব্যাংকগুলো দিতে নারাজ বলছেন আপনারা, প্রধান কারণটা আসলে কোথায়? ধন্যবাদ। আমি ইন্ডিপেন্ডেন্ট টিভিকে খুব সময় উপযোগী আমাদের প্রশ্নটা করার জন্য। যেটা হচ্ছে যে আমরা যেটা মনে করছি যে ব্যাংকগুলো, কমার্শিয়াল ব্যাংকগুলো সার্কুলার পাচ্ছেন কেন্দ্রীয় ব্যাংক থেকে, কিন্তু ওনারা আসলে রিস্কটা নিতে পারছে না। ওনারা ভাবছেন যে এমনিতেই আমাদের এই মহামারীর সময় ব্যবসা আমরা সঠিকভাবে করে ফেরত দিতে পারবো কিনা টাকা, সেটা একটা। এবং যেই প্রণোদনার ইস্যুতে আমরা দেখেছি যে 20,000 কোটি টাকার 5% নারী উদ্যোক্তাদের দেবার কথা, কিন্তু আমি আমাদের সংগঠনের একটি সমীক্ষায় দেখেছি যে মাত্র 3 জন পেয়েছেন আমাদের 750 সদস্যের মধ্যে। তাহলে আপনারা যদি আমাদের দেশে 7.8 মিলিয়ন নারী উদ্যোক্তাকে ইনটু করে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে কতখানি আমরা আসলে অবহেলিত ব্যাংক ঋণের ক্ষেত্রে। এবং এটার প্রধান কারণ আমার যেটা মনে হচ্ছে যে কমার্শিয়াল ব্যাংকে আমাদের নারী উদ্যোক্তারা গেছেন, কিন্তু ডেস্ক থেকে প্রপার কোনো সাহায্য তারা পাচ্ছেন না। এবং যখনই তারা যাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে যে তাদের কাছে শাখাগুলোতে হেড অফিস থেকে, ব্যাংকের হেড অফিস থেকে তেমন কোনো নির্দেশনা নেই। এবং হেড অফিস পর্যন্ত গেলে বলা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক থেকে প্রপার সার্কুলার আসেনি, যার কারণে ওনারা দিতে আগ্রহ বোধ করছেন না। এবং রিস্ক টেকিং এর ক্ষেত্রে তারা ভাবছেন যে এই প্রণোদনার টাকা নারী উদ্যোক্তারা সময় মতো ফিরিয়ে দিতে পারবেন না, বিকজ এটা এসএমই সেক্টরের জন্য। কিন্তু আমরা এটাও জানি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এম্পাওয়ার করার জন্য এটা ঘোষণা করেছেন, তাকে বিশেষ ধন্যবাদ। কিন্তু আমাদের হাতে পৌঁছানোর ব্যাপারটা, যেটা বিভিন্ন দেশে আমরা দেখেছি যে আমেরিকা বলেন, ভারতে বলেন, যে ক্যাশ ট্রান্সফার করে নারী উদ্যোক্তাদেরকে গ্র্যান্ট দেওয়া হচ্ছে বা ক্যাশ ট্রান্সফার ফান্ডিং এর মাধ্যমে তাদেরকে যাতে ব্যবসা চালিয়ে যেতে পারে, ড্রপ আউট না হয়, সেই ব্যাপারে সাহায্য করা হয়। বাংলাদেশ ব্যাংকের সাথে আপনাদের কোনো আলোচনা হয়েছে কিনা, বা বাংলাদেশ ব্যাংকে আপনারা কি এই কথাগুলো জানিয়েছেন কিনা যে ব্যাংকগুলো আসলে রিস্ক নিতে চাচ্ছে না বা নারী গ্রাহকদের, নারী উদ্যোক্তাদের ঋণ দিতে চাচ্ছে না? আমরা যেটা করেছি, অবশ্যই তাদের সাথে যোগাযোগ করেছি এবং তারা আমাদেরকে বলেছেন যে একটা ড্রপ বক্স রাখা হয়েছে, কমপ্লেইন ড্রপ বক্স, যেখানে নারী উদ্যোক্তারা এই প্রবলেম গুলো জানাতে পারেন। সো সেই ড্রপ বক্স আসলে ইজ নট এনাফ আমাদের মনে হয়। সুতরাং আমাদের নারী উদ্যোক্তাদের জন্য যাতে প্রথমত আমরা সঠিক ব্যবহার আশা করি কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে, এবং যে ডেস্কগুলোতে যাওয়া হয় সেখানে আমাদের নারী উদ্যোক্তাদের কমপ্লেইন থাকে যে তারা বিভিন্ন অজুহাতে যে ফেরত দেওয়া যাবে না, তাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে, হ্যান্ডসাম ট্রানজাকশন থাকতে হবে। এবং আপনারা জানেন যে এই মহামারীতে জানুয়ারি থেকে দুটো ঈদ, পহেলা বৈশাখ, ভ্যালেন্টাইন্স ডে তে কেউ ব্যবসা করতে পারেনি আমাদের নারী উদ্যোগ, সেখানে তাদের হ্যান্ডসাম স্যালারি থাকার কথা না। এবং বিভিন্ন অজুহাতে আমরা দেখছি যে কমার্শিয়াল ব্যাংকগুলো আমাদের নারী উদ্যোক্তাদের। বাংলাদেশ ব্যাংক তাহলে আপনাদের কি রকম সহযোগিতা করছে, যে আপনারা যে অভিযোগ করছেন, বাংলাদেশ ব্যাংক আপনাদের কি রকম সহযোগিতা করছে বা কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, এরকম কোনো কি কিছু দেখেছেন? ব্যবস্থা খুব হয়তো স্বল্প আকারে, যেমন ধরেন আমি যদি বলি আপনাকে, তাহলে বলছি আমাদের সদস্যদের মধ্যে মাত্র 3 জন। তা আমরা অনেকবার কথা বলে কিন্তু আমি ফোন করলেও আমি প্রেসিডেন্ট হিসেবেও যেরকম এক্সপেক্ট করি যে ওনারা আমাদের সাথে সহযোগিতা করবেন ব্যাংকগুলো, সেইটা পাই না। সেখানে আমার সদস্যদের কথা হচ্ছে যে তারা ঠিক মতো বাংলাদেশ ব্যাংকেও রিচ করতে পারছে না এবং কমার্শিয়াল ব্যাংকে। আমরা ড্রপ বক্স দিয়েছি, আমরা চাই আমাদের সাথে ওনারা বসুক, আমাদের প্রবলেম গুলো শুনুক এবং প্রত্যেকটা নারী উদ্যোক্তা তাদের নিজস্ব অভিজ্ঞতা শেয়ার করলে বিচ্ছিন্ন ভাবে না, একত্রিত ভাবে আমাদের সাথে বসতে হবে, যাতে শুধু আমার কাছ থেকে শুনলে হবে না, আমার সদস্যরা যারা ফেস করেছে, যারা ভুক্তভোগী এই প্রণোদনা নিয়ে, তাদের কথা শুনতে হবে, তাদের কাছ থেকে শুনে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং আশ্বস্ত করতে হবে কমার্শিয়াল ব্যাংকগুলোকে যে নারীরা সবসময় লোন ফেরত দেওয়ার ব্যাপারে সবসময় তারা সহযোগী। এবং আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংককে এই ব্যবস্থাটা নিতে হবে এবং অন্যান্য ব্যাংককে বুঝাতে হবে যে নারীরা ঋণ নিলেও তারা সেটা ফেরত দিতে সক্ষম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম উইমেন এন্টারপ্রেনার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ওয়েন্ডের সভাপতি নাদিয়া বিনতে আমিনের সাথে। জানাবো পরবর্তী সংবাদ।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল্যসূচকের সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতন হলেও বেড়েছে বাজার মূলধন। তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় গত সপ্তাহে বিনিয়োগ 400 কোটি টাকার উপরে বেড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করায় অংশগ্রহণ বাড়ছে। গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 37.09 পয়েন্ট, যদিও আগের সপ্তাহে সূচকটি বেড়েছিল 96.02 পয়েন্ট। তবে সূচক কমলেও অংশগ্রহণ বেড়েছে বিনিয়োগকারীদের। সপ্তাহের ব্যবধানে 434 কোটি টাকা বেড়েছে বাজার মূলধন। বিশ্লেষকরা বলছেন, বড় মূলধনের কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচকের পতনেও বাজার মূলধন বেড়েছে। যদি গত একদিন পুঁজিবাজার দিকে আমরা নজর দিই, তাহলে দেখবো যে পুঁজিবাজারে আপনার ইন্ডেক্স কমে গেলেও আমরা দেখছি লেনদেন বেড়ে যাচ্ছে। এটা একটা পুঁজিবাজারের জন্য অত্যন্ত পজিটিভ, কারণ আমরা টার্ন ওভারটাকে অনেক বেশি আমরা গুরুত্ব দিই। এদিকে লেনদেনের তথ্য বলছে, গত সপ্তাহ জুড়ে ডিএসসিতে মোট লেনদেন হয়েছে 4,556 কোটি 44 লাখ টাকা এবং আগের সপ্তাহে লেনদেন হয়েছিল 4,222 কোটি 45 লাখ টাকা। ফলে এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে 333 কোটি 99 লাখ টাকা। বাজারে নতুন আইপিও আসায় বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেক ভালো ভালো শেয়ার বাজারে আসছে, বিশেষ করে কয়েকটি শেয়ার অলরেডি বাজারে এসেছে এবং দুই একটি ভালো শেয়ার অবশ্যই ফেস ভ্যালুতে এসেছে। আপনারা জানেন, রবির মতো একটি শক্তিশালী প্রতিষ্ঠান 10 টাকা ফেস ভ্যালুতে আগামী 17-18 তারিখ থেকে আপনার বিডিং শুরু হবে। তো এই রবিকে কেন্দ্র করে কিন্তু প্রচুর বিনিয়োগকারী নতুন নতুন অ্যাকাউন্ট খুলছেন। এছাড়া সপ্তাহ জুড়ে হাত বদলে অংশ নেয়া 364টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 103টির, কমেছে 188টির এবং অপরিবর্তিত আছে 70টি প্রতিষ্ঠানের দর। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যবসা পদ্ধতি সহজ করতে হলে সবার আগে ভ্যাট প্রদানের প্রক্রিয়া সহজ করার আহ্বান ব্যবসায়ীদের। ছোট এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের সুনির্দিষ্ট ছাড় দিতে এনবিআর এর প্রতি আহ্বান তাদের। শনিবার ঢাকা চেম্বার আয়োজিত এক অনলাইন আলোচনায় এসব আহ্বান জানান ব্যবসায়ীরা। এ সময় ভ্যাট আদায়ের স্বচ্ছতা আনতে কাজ চলছে বলে জানান এনবিআর কর্মকর্তারা। ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ভ্যাট আইন প্রণয়ন করা হলেও নানা জটিলতায় এর সুফল পাচ্ছে না সরকার এবং ব্যবসায়ীরা। অনলাইনে ভ্যাট রিটার্ন জমার প্রক্রিয়ায় কাগজে কলমে হেল্পলাইন থাকলেও সেখানে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। এছাড়া এনবিআর এর অনেক প্রকল্প চালু না হওয়ায় গতি কম রাজস্ব আদায়। শনিবার ডিসিসিআই আয়োজিত এক অনলাইন আলোচনায় ভ্যাট আইনের বিস্তারিত তুলে ধরেন বক্তারা। সে সময় করদাতাদের অনলাইনে ভ্যাট রিটার্নে আগ্রহী করে তুলতে জটিলতা কমানোর আহ্বান জানান তারা। এ সময় কিউআর কোডের মাধ্যমে সব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনতে কাজ চলছে বলে জানান ঢাকা চেম্বারের সভাপতি। ব্যবসায়ী হিসেবে কিন্তু আমরা সবাই চাই ট্যাক্স দিতে। মানে একটা মিসকনসেপশন আছে যে ব্যবসায়ীরা চায় না ট্যাক্স দিতে, আমরা কিন্তু চাই। বাট ইফ ইটস রেশনাল আর যদি যত সহজ ভাবে দেওয়া যায়, এটা কিন্তু মানে ইতিবাচক একটা জিনিস। কিউআর কোড নিয়ে কাজ করছে। কিউআর কোডের মাধ্যমে ট্যাক্স নেটটা কেন্দ্র করে ওয়াইডেন করা যায়, একটা কনসেপ্ট দাঁড় করিয়েছি আমরা। ভ্যাট আদায়ে অনিয়ম দূর করতে কাঠামোগত সংস্কার এবং তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে বলেও জানান তারা। ভ্যাট প্রদানের প্রক্রিয়াটাকে সহজ করতে হবে এবং আরো যে ক্ষেত্রে কিছুটা অনিয়ম বা অসামঞ্জস্য চোখে পড়ছে সেগুলো সহজ করতে হবে। আমরা পুরানো সমস্যার সমাধান করলে আমাদের প্রত্যাশা আরো বেড়ে যাবে, আমাদের অর্থনীতির স্ট্রাকচারটা চেঞ্জ হবে, নতুন ব্যবসার সম্ভাবনা তৈরি হবে। বর্ধিত রাজস্ব, জিডিপি গ্রোথ বৃদ্ধি, আমার ইকোনমিক পার ক্যাপিটাল ইনকাম বৃদ্ধি, মানুষের এমপ্লয়মেন্ট জেনারেশন, এই দিক থেকে আমার যে লক্ষ্যমাত্রা, এর সাথে ব্যবসার অর্থনীতির যে চাকাটা স্লথ হয়ে যাওয়ার যে দ্বিমুখী বিপরীতমুখী দুটি ধারা, সেই ধারার মাঝে সমন্বয় করা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল। আলোচনায় কর হার কমানো, রিফান্ড প্রক্রিয়া সহজ করা সহ এসএমই খাতের ব্যবসায়ীদের সুনির্দিষ্ট ছাড় দিতে এনবিআর এর প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল আজকের অর্থনীতি সারাদিনের আমন্ত্রণ আমাদের পরবর্তী আয়োজনে।